আজকের গল্প মুখোশ। কথনে মনামী বোস বিশ্বাস, লেখনী গায়ত্রী রায় বিশ্বাস। সঙ্গে থাকুন। আরে আরে স্যার, আপনি কি মনে করে ফোন করলেন? এত ব্যস্ত মানুষ আপনি? কেন, আমি কি তোমায় ফোন করতে পারি না? তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, ভাবলাম একটু খোঁজ নি। তা কেমন আছো লিলি? আমি ভালো আছি। আর তোমার সেই কি যেন নাম? ইন্দ্র। ওর নাম ইন্দ্র। আপনি সবসময় ওর নামটা ভুলে যান। ওপাশ থেকে জোরে জোরে হাসির আওয়াজ শুনল লিলি। বলল, ইস, আপনার হাসি পাচ্ছে, আমার কিন্তু রাগ হচ্ছে। কি বলছো? লিলি আবার রাগ করে নাকি? তাহলে তো একদিন দেখতে হয় রাগলে কেমন লাগে লিলিকে। যা, কি যে বলছেন না। আচ্ছা শুনুন না, একটু পরে আমি আবার আপনাকে ফোন করি। কেন? আসলে ইন্দ্র ফোন করছে তো। ও এখন একটা টিউশনির গ্রুপ পড়ায়। ওখানে ঢুকে গেলে আর কথা বলতে পারবো না। তাই একটু কথা বলবো, নইলে ও আবার রাগ করবে। আসলে ও তো জানে না যে আপনার সাথে কথা বলছি। এই দেখো, এটা কি আবার বলতে? আগে ইন্দ্র, তারপর সবকিছু। ভালোবাসার মানুষকে কখনো রাগাতে হয় না, জানো তো। তাহলে রাখি, আবার পরে কথা হবে। ফোনটা কেটেই লিলি ইন্দ্রকে ফোনটা করলো। বলল, আরে সরি সরি সরি, কথা বলছিলাম, সেই জন্য ওয়েটিংয়ে থাকতে হলো। কার সাথে কথা বলছিলে? জানো তো, তোমার সাথে কথা না বলে আমি টিউশনে ঢুকি না। তাও কেন এই সময় অন্য কারো ফোন রিসিভ করেছো? উহ, ইন্দ্র, যাত্রার ফোন ছিল না গো, রূপেশদার ফোন ছিল। কে এই রূপেশদা? ভাবো, একটু ভাবো। বিশেষ কেউ? হাসতে হাসতে লিলি ইন্দ্রকে বলল, রূপেশদা মানে আমাদের এমএলএ। খুশিতে ডগমগ লিলি বলল, ঠিক ধরেছ। আরে উনি তো আমাকে প্রায়ই ফোন করেন। কেন, পার্টি সার্টি করছো নাকি আজকাল? জানালে না তো। ধুর, সে অনেক কথা, পরে বলবো খন। না, আমি এখনই শুনবো, এতদিন তো বলনি। তোমার এমনিতেই কত টেনশন, এসব গল্প শোনার তোমার সময় কোথায়? আর তার চেয়ে বড় কথা হলো, গল্প করি শুনে যদি তুমি রেগে যাও। তা তো ঠিকই, আমি সব ব্যাপারেই রাগ করি, তোমার তো রাগই নেই। তা বলো, কেন উনি তোমায় ফোন করেন? গল্প করেন, খোঁজ খবর নেন। তোমাকে গত মাসে একদিন বলেছিলাম না, আমাকে কেউ দেখতে আসবে, মনে আছে? গত মাসে মানে ওই যে চাকরির পরীক্ষাটা দেওয়ার জন্য কলকাতায় ছিলাম কদিন, সেই সময়। হ্যাঁ গো হ্যাঁ, সে আর কেউ ছিল না, এই রূপেশদাই ছিলেন। তো তুমি একবারও তো বলনি আমাকে। কি আর বলবো, আর এই চাকরির টেনশনে আমার মাথাও কাজ করে না। আমিও অবশ্য ভুলে গিয়েছিলাম জিজ্ঞাসা করতে। তা কি হলো তারপর? তারপর দেখতে এসে আমার সাথে যখন আলাদা করে কথা বলতে চাইলো, আমি তো গড়গড় করে তোমার সব কথা বলে দিলাম। আর সাথে এও বললাম, তোমাকে না বিয়ে করলে আমি মরেই যাব। আঁতকে উঠল ইন্দ্র। বলো কি, পারলে সব বলতে? হ্যাঁ, মানে তোমার বাবা মা বাড়ি না থাকলে আমরা যে কি কি করি সেগুলো। যাহ, কি অসভ্য ছেলে তুমি, সেগুলো কেন বলতে যাব? আমি বোকা নাকি পাগল? সে তুমি কি তা আমার থেকে ভালো করে কেউ জানে না।
দুজনেই দুই প্রান্ত থেকে হেসে গড়িয়ে পড়তে লাগলো। ইন্দ্রকর জিজ্ঞাসা করলো, বলো বলো, তারপর উনি কি বললেন? প্রথমে মুখটা একটু কেমন যেন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ চুপ করে কিছু ভাবলেন। তারপর বললেন, এটা আগে জানলে আমি কখনোই আসতাম না। আমি কত মেয়ে দেখেছি টাকার লোভে নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে দেয়, কিন্তু তোমার সৎ সাহস আমাকে মুগ্ধ করেছে। সুবিধা অসুবিধায় আমাকে যে কোনো সময় বলবে, আমি হাজির থাকবো। সত্যি কথা বলতে লিলি, আমি এরকম মানুষের সাথে পাশে থাকা খুব পছন্দ করি। ব্লা 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 আরো কত কি বলতে বলতে হেসে যাচ্ছে লিলি। আরে বাপরে, সত্যি সাহস আছে তোমার, বলতে হয়। সবার কাছে শুনেছি একটু রাগী স্বভাবে, তুমি যে বলেছ, আমি একেবারেই ধন্য। লিলি বলল, থাক, আমার আর প্রশংসা করতে হবে না। তবে একটা কথা ভাবছি। কি? ভাবছি তোমার ব্যাপারে কথা বলি একবার। আমার আবার ব্যাপার কি? এই তোমার চাকরি নিয়ে যদি করিয়ে দেন কোথাও, তবে বিয়েটাতে তো আর অসুবিধা থাকবে না। সেভাবে আর কতদিন ইন্দ্র? আর ভালো লাগে না তোমায় ছেড়ে থাকতে। ইন্দ্র চুপ করে থাকে। ইন্দ্র, শুনছো? ইন্দ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বলো। চুপ করে গেলে যে? কি বলবো দিলি, আর চাপ নিতে পারছি না। বাবা মায়ের সারাদিন কিচকিচ, বাবার বয়স হচ্ছে, বোনটারও আরো বড় হচ্ছে। টিউশনি করে যা পাই, ওতে আর কি হয়? যা দাম সব কিছুর, বুঝে উঠতে পারছি না কি করব। তার উপর তোমারও বাড়ি থেকে চাপ দিয়েছে বিয়ের। কি করা উচিত আর অনুচিত মাথা কাজ করে না লিলি। এরকম টেনশন করো না গো। আমি না একবার কথা বলি, ভীষণ ভালো মানুষ উনি, দেখো ঠিক শুনবেন। তুমি যাও, আমি কথা বলি ওনার সাথে। প্লিজ মন খারাপ করো না, আছি তো, দেখবে ঠিক রাস্তা বের হয়ে যাবে। বলে ফোনটা কেটে দিল লিলি। কিছুক্ষণ চিন্তা করে আবার ফোন করলো এমএলএকে। ফোন ধরেই রূপেশ বলল, কি হলো? কথা বলা হলো ম্যাডামের? হ্যাঁ হলো। ব্যস্ত না তো? আমি সবসময় ব্যস্ত, কিন্তু তোমার জন্য সবসময় ফ্রি লিলি। লিলি হেসে উঠল। হাসতে হাসতে বলল, একটু বেশি দাম দিচ্ছেন না বোধ হয় আমাকে? হো হো করে হেসে উঠল রূপেশ। বলল, দামি মানুষের দাম আমার কাছে সবসময়। তুমি গুণী, বুদ্ধিমতী, সুন্দরী, আর সবচেয়ে বড় কথা সৎ মানুষ। তোমার জন্য তো আমার প্রাণও হাজির। তাই? একদম তাই। এবার লিলি আসল কথায় যাওয়ার জন্য প্রস্তুত। বলল, রূপেশ দা, একটা সাহায্য চাই। খুব আশা নিয়েই বলছি, সাহায্য করতেই হবে আমাকে। তোমার আবার কিসের সাহায্য চাই লিলি? আর তুমি চাইবে আমি দেব না, এমন হতেই পারে না। বলো, কি চাই? একটু আমতা আমতা করে লিলি বলল, রূপেশ দা, ইন্দ্রর একটা চাকরি করিয়ে দিন না প্লিজ, ওর খুব দরকার। রূপেশ কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর বলে, শোনো লিলি, কাল আমি সারাদিন ব্যস্ত থাকবো। রাতে হাইওয়ের পাশে যে অমৃত ধাবা আছে, সেখানে থাকবো। ডিনার ওখানেই করব। যদি পারে ইন্দ্রকে যেতে বলো ওখানে, ওর সমস্ত ডকুমেন্টস নিয়ে। আমি দেখছি কি করা যায়। আর শোনো লিলি, একটুর জন্য আমতা আমতা করছিলে কেন? হ্যাঁ, বললামই তো তোমার জন্য প্রাণও হাজির আমার। লিলি চুপ করে আছে। রূপেশ জিজ্ঞেস হলো, কি হলো লিলি, চুপ কেন? মানে, অত দূর রাতের বেলা, সব ট্রাকগুলো যায় রাতে, তাছাড়া ওর কাছে তো বাইকও নেই।
ঠিক আছে, তোমরা চিন্তা করো না। এক কাজ করো, চিন্তা করে জানাও কোনটা দরকার তোমাদের। পরশু সকালে দিন 15-র জন্য আমি দিল্লি যাচ্ছি, সুতরাং চিন্তা করে নাও তাড়াতাড়ি। আচ্ছা, আমি রাখছি এখন, হ্যাঁ। রূপেশ ফোনটা কাটার পরও লিলি ফোনটা কানেই ধরে আছে। ফোনটা সায় দিচ্ছে না, কিন্তু সুযোগ তো বারবার আসে না। ইন্দ্র টোটো রিজার্ভ করতে চেয়েছিল। সাইকেল অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আবার দূরও অনেকটা, কিন্তু টোটো ভাড়া মারাত্মক চাইছে। ওর থেকে সাইকেলই ঠিক আছে। কানে হেডফোন গুঁজে লিলির সাথে কথা বলতে বলতে সাইকেল চালানো শুরু করলো। কিছু দূর যাওয়ার পর হাইওয়েতে উঠল ইন্দ্র। এবার একটু ভয় করছে। লিলিকে কিছু বলতে যাবে, লিলি বলল, এই একটু অপেক্ষা করো তো, বেল বাজছে, কেউ এসেছে বোধহয়। লিলি কথা বলে ফিরে এলো। ফোনটা কানে নিয়ে হ্যালো হ্যালো করছে, কিন্তু কোনো সাড়া শব্দই নেই। লিলির বুকটা আতঙ্কে এক অশনি সংকেত পেয়ে বারে বারে ফোন করতে লাগলো ইন্দ্রকে, কিন্তু রিং হয়ে কেটে যাচ্ছে। ভয়েই দুশ্চিন্তায় পাগলের মতো রূপেশকে ফোন করে বলতে বলতে কেঁদে ফেলল। পোস্টমর্টম করে বডি ছাড়তে বেশ দেরি হয়ে গেছে। শ্মশান ঘাটে সমস্ত কাজ সারতে সারতেও বেশ রাত হয়ে যায়। হেমেলে রূপেশ ব্যক্তিগতভাবে 50-এর একটি চেক দিয়েছে হিন্দ্রর বাবা মাকে। সাথে হিন্দ্রর সমস্ত অন্তিম কাজ রূপেশ নিজে দাঁড়িয়ে থেকে করেছেন, তার সমস্ত কাজ বাদ দিয়ে। শ্মশানে অনেক রাত হয়ে যাওয়ায় লিলির সাথে দেখা করা হয়নি। চিন্তায় অস্থির হলেও কিছু করার ছিল না। একজন রাখা হয়েছে লিলির খোঁজ রাখার জন্য। পরদিন সকালে হেমেলে রূপেশ গিয়ে হাজির লিলির বাড়ি। বাইরে কিছু লোক জটলা হয়ে কথা বলছিল। রূপেশকে দেখে সবার মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হলো। লিলির বাড়িতে সব থম মেরে আছে। লিলিকে একটা দানাও দাঁতে কাটানো যায়নি। কিছু বললেই ছোড়াছুড়ি করছে, কাউকে ঢুকতেই দিচ্ছে না ঘরে। রূপেশ সবাইকে সান্ত্বনা দিয়ে বাইরে থাকতে বলে নিজে ঘরে ঢুকল। হাসতে করে লিলির বিছানায় গিয়ে বসল। তারপর মাথায় হাত রেখে ডাকল, লিলি। রূপেশের গলা শুনে মাথা তুলে তাকালো। পাগলের মতো রূপেশের কোলে মাথা রেখে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলল। একটি নামকরা বেসরকারি হাসপাতালে ভর্তি লিলি। জ্ঞান এখনো ফেরেনি। হেমেলি রূপেশ ভিআইপি ওয়েটিং রুমে লিলির গান ফেরার অপেক্ষায় বসে আছে। এমন সময় প্রলয় ঢুকল। প্রলয় রূপেশের ডান হাতে পাশের চেয়ারে বসে রূপেশের কানে কাছে মুখটা নিয়ে গিয়ে বলল, খবর তো গন্ডগোল দাদা। রূপেশ নিচু স্বরে বলল, কেন, কি হয়েছে? মেয়েটা প্রেগনেন্ট। তাই? হ্যাঁ দাদা। তো এতে খারাপ খবর কি আছে? কি যে বলেন দাদা, হিন্দুর বাচ্চা ওর পেটে, আর ওর পেছনে আপনি পাগল হচ্ছেন। মান ইজ্জত বলে তো কিছু থাকবে। ওসব তোকে চিন্তা করতে হবে না। সাপে বর হয়েছে, লিলি আর কোনো দিক দিয়েই না করতে পারবে না। আর খবরটা ততটুকু ছাড়া যতটুকুতে সারা জীবন নিজের মুখটা বন্ধ করে রাখে লিলি। আর আমার আগামী 7 দিনের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল কর। আমি লিলির কাছে সবসময় থাকতে চাই। প্রলয় বলে, কিন্তু দাদা, ওই মেয়ে তো সুখী প্রায় মৃতপ্রায়, ওকে বিয়ে করে কি সুখী হবেন? রূপেশ বলল, জানিস তো, ভালোবাসা যেমন ক্ষত দেয়, সেই ক্ষত সারে ওই ভালোবাসায়। তুই শুধু দেখ আগামী 7 দিনের মধ্যে লিলি কিভাবে নিজের স্বইচ্ছায় আমায় বিয়ে করে। প্রেমের সব আটঘাট আমার সব জানা।
তুই ব্যবস্থা কর। সব সেটিং করা হয়ে গেছে দাদা। 2 দিন এনকোয়ারি হয়ে কেস বন্ধ হয়ে যাবে। পুলিশের সাথে সেইভাবেই সেট করা আছে। তুমি ওসব নিয়ে ভেবো না। তুমি এদিকটা দেখো। ওদিকে সব ঝামেলা আমি দেখে নিচ্ছি। প্রলয় চলে গেলে রূপেশ ভাবতে থাকে, কত বড় সাহস, আমাকে না করে। গেল তো সবই। হারেন্দ্র আসবে না। তোমার জন্য লিলি, সেই রূপেশের গলাতেই এবার তুমি নিজের ইচ্ছেতে মালা দেবে। একা একাই জয়ের হাসি হেসে উঠল রূপেশ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। ভিন্ন স্বাদের গল্প তাড়াতাড়ি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিন্ন স্বাদের ও ভিন্ন ধরনের গল্পের ডালি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আবার হাজির হব। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।